তবে কি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণেই আকাশ থেকে ধসে পড়ল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার অ্যাপাচি AH-64 এর মাধ্যমে কি আবারও ইরানের কাছে লজ্জাজনক পরাজয় হলো মার্কিনীদের? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 42টি যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। কিন্তু এক্ষেত্রে কোন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে তেহরান? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যুদ্ধবিরতির মাঝেই হঠাৎ কেন ভূপাতিত হলো মার্কিন সামরিক হেলিকপ্টারটি? 2 শতাধিক যুদ্ধবিমান আর দানবাকৃতির 3টি বিমানবাহী রণতরী নিয়ে সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তাপ ছড়ায় যুক্তরাষ্ট্র। লক্ষ্য ছিল সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে বাগে আনবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, কিন্তু ঘটেছে তার ঠিক উল্টোটা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, টানা 40 দিনের সাম্প্রতিক ওই যুদ্ধে মধ্যপ্রাচ্যের কমপক্ষে 8টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় 20টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে IRGC। এমন সাফল্যের পেছনে ছিল ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের বহরের উত্তাপ। ইরানের সামরিক শক্তির বিষয়টি ভালোভাবে আঁচ করতে পেরেই অবশ্য দেশটির বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তুলনামূলক শান্ত এই পরিস্থিতির মাঝেই জানা গেল হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত হয়েছে মার্কিন সামরিক হেলিকপ্টার অ্যাপাচি AH-64। কিন্তু কিভাবে এমন দুর্ঘটনার মুখোমুখি হলো যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এই সমরাস্ত্রটি? মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল 9 জুন এক প্রতিবেদনে দাবি করেছে যে হেলফায়ার ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার অ্যাপাচি AH-64 বিধ্বস্ত হয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক বহরের সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্রগুলোর মাঝে এই হেলিকপ্টারটি অন্যতম। বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ এবং আত্মঘাতী ড্রোন ভূপাতিত করার কাজে অ্যাপাচি AH-64 মডেলের হেলিকপ্টারটি ব্যবহার করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে হরমুজ প্রণালীর কাছে টহলরত অবস্থায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন দরবারে। কারণ যুক্তরাষ্ট্রের সামরিক সূত্রগুলোর ধারণা, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই ভূপাতিত হয়েছে অ্যাপাচি AH-64। অনেকেই আবার বলছেন যান্ত্রিক ত্রুটির কারণেও বিধ্বস্ত হতে পারে মার্কিন এই সামরিক হেলিকপ্টারটি। যদিও সঠিক কারণ অনুসন্ধানে এরই মাঝে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে প্রশ্ন হলো, মার্কিন সামরিক হেলিকপ্টার কিংবা যুদ্ধবিমান ভূপাতিত করার সক্ষমতা কি রয়েছে ইরানের? সাম্প্রতিক 40 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 42টি যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করতে সফল হয়েছে ইরান, এমন তথ্যই উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে। যার কারণে প্রায় 2.6 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ভূপাতিত হওয়া সেসব যুদ্ধাস্ত্রের মধ্যে ছিল 4টি F-15E স্ট্রাইক ঈগল মডেলের যুদ্ধবিমান, F-35A লাইটনিং মডেলের 2টি যুদ্ধবিমান সহ আরও অসংখ্য অত্যাধুনিক সমরাস্ত্র। এছাড়াও কমপক্ষে 24টি MQ-9 রিপার মডেলের আত্মঘাতী ড্রোনকেও ধ্বংস করেছে ইরানের সামরিক বাহিনী। JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে যুদ্ধবিরতির মাঝেও সম্প্রতি হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের আরেকটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবি করে তেহরান। মূলত আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করে জোরপূর্বক ইরানে প্রবেশের পায়তারা চালাচ্ছিল মার্কিন ওই ড্রোনটি। জানা গেছে মার্কিনীদের ওই ড্রোনটিকে ঘায়েল করতে ইরানের সামরিক বাহিনী ব্যবহার করেছে তাদের বহরের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আরাশ-ই-কামাঙ্গির, যা যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো ব্যবহার করেছে ইরান। বিশ্লেষকদের দাবি, ইরানের সামরিক স্থাপনাগুলোতে কয়েক মাস ধরে হামলা সত্ত্বেও মার্কিন ও ইসরায়েলি নতুন আক্রমণ প্রতিহত করার সক্ষমতা এখনও রয়েছে তেহরানের। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাত যেন জানান দিচ্ছে ইরানকে থামানোর সাধ্য হারিয়েছে পশ্চিমারা। এখন ইরানেরই দিন। কারণ বিশ্লেষকদের মতে ইরানের পাল্টা হামলা কেবল একটি সামরিক জবাব নয়, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে সবাইকে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ কি তাহলে বদলে যাচ্ছে?
ঘটনার সূত্রপাত লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে। সেই হামলার জবাব হিসেবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। আর এই পদক্ষেপের মাধ্যমে ইরান এমন একটি বার্তা দিয়েছে যা শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রও উপেক্ষা করতে পারছে না। গত কয়েক মাসের সংঘাতের পর অনেকেই মনে করেছিলেন ইরানের প্রতিরোধ সক্ষমতা আগের তুলনায় দুর্বল হয়েছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু মহলে এমন ধারণা তৈরি হয়েছিল যে ধারাবাহিক চাপ, নিষেধাজ্ঞা এবং সামরিক উত্তেজনা তেহরানের শক্তিকে ক্ষয় করেছে। কিন্তু সাম্প্রতিক হামলা যেন সেই ধারণাকেই চ্যালেঞ্জ জানিয়ে দিল। বিশ্লেষকেরা বলছেন ইরান দেখিয়ে দিয়েছে যে তাদের সামরিক অবকাঠামো এখনও কার্যকর রয়েছে। শুধু তাই নয়, প্রয়োজন হলে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানানো সম্ভব। অর্থনৈতিক চাপ কিংবা রাজনৈতিক সংকট তাদের প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে দিতে পারেনি, এটাই ছিল হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। আর এখানেই তৈরি হয়েছে নতুন এক বাস্তবতা। দীর্ঘদিন ধরে ইসরায়েল বিভিন্ন আঞ্চলিক ফ্রন্টে সামরিক অভিযান চালিয়ে এসেছে, কখনো সিরিয়ায়, কখনো লেবাননে, আবার কখনো ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে। কিন্তু এবার বৈরুতে হামলার পর সরাসরি ইসরায়েলের ভেতরে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে ইরান। ফলে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে লেবাননের বিরুদ্ধে যে কোনো অভিযান কি শুধুই লেবাননের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তার প্রতিক্রিয়া সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে গিয়ে পড়বে? বিশ্লেষকদের মতে এই অনিশ্চয়তাই এখন ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ। এদিকে হামলাটি আরেকটি বিষয়ও স্পষ্ট করেছে, সেটি হলো হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থন। বৈরুতের দক্ষিণাঞ্চলকে দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘাঁটি হিসেবে দেখা হয়। সেখানে হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া ইঙ্গিত দিয়েছে যে লেবাননের এই মিত্র গোষ্ঠী এখনও তেহরানের কৌশলগত অগ্রাধিকারের অংশ। তবে বিষয়টি শুধু ইসরায়েলকে ঘিরে নয়, অনেক বিশ্লেষক মনে করছেন এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রকেও একটি বার্তা দিয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক চাপ ও আঞ্চলিক সমীকরণে ওয়াশিংটনের প্রভাব বাড়ানোর চেষ্টা চলছিল, কিন্তু তেহরান দেখাতে চেয়েছে কূটনীতির পাশাপাশি সামরিক সক্ষমতাও এখনও তাদের অন্যতম শক্তিশালী হাতিয়ার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধের পর দ্রুত পুনর্গঠনের সক্ষমতা। আধুনিক যুদ্ধের বাস্তবতায় শুধু অস্ত্র থাকা যথেষ্ট নয়, বরং ক্ষতির পর কত দ্রুত বাহিনী ও কমান্ড কাঠামো সচল করা যায় সেটি বড় বিষয়। বিশ্লেষকদের মতে ইরান অল্প সময়ের মধ্যেই সেই সক্ষমতার প্রমাণ দিয়েছে। অন্যদিকে এই ঘটনা ইসরায়েলের সামরিক কৌশল নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে। গাজায় হামাস কিংবা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যে ধরনের কৌশল প্রয়োগ করা হয়েছে, একই পদ্ধতি ইরানের ক্ষেত্রে কার্যকর হবে কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। কারণ ইরান কোনো সংগঠন নয়, বরং বিশাল ভৌগোলিক বিস্তার ও বহুমাত্রিক সামরিক ক্ষমতা সম্পন্ন একটি রাষ্ট্র। JBS হোল্ডিংস লিমিটেড। ফলে ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে অনেক পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় এটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। এটি শুধু একটি দিনের সামরিক ঘটনা নয়, বরং ভবিষ্যতের সংঘাত প্রতিরোধ এবং কৌশলগত হিসেব নিকেশের নতুন ভিত্তি হয়ে উঠতে পারে। তাই বলাই যায় এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণ বদলে দিচ্ছে। ইসরায়েলের আকাশে যখন একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে আসছিল, তখন শুধু ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, সক্রিয় হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও। তবে কি যুক্তরাষ্ট্র কেবল কথার কথা বলেছিল ইসরায়েলকে সংযত হতে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ আবার শুরু করলে ইসরায়েলকে একাই এর পরিণতি মোকাবেলা করতে হতে পারে। এদিকে পর্দার আড়ালে ঠিকই মিত্রকে সহায়তা করে চলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই দ্বিচারিতা বিশ্ব রাজনীতিকে কেবলই জটিল করেই তুলছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে মার্কিন বাহিনী। অর্থাৎ এটি শুধু রাজনৈতিক সমর্থন নয়, বরং যুদ্ধক্ষেত্রে সরাসরি সামরিক সহায়তারও একটি স্পষ্ট উদাহরণ। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়ন এখনও শেষ হয়নি, তবে এটুকু নিশ্চিত যে মার্কিন সেনারা সফলভাবে বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। আর এই অভিযানে ব্যবহার করা হয়েছে স্থলভিত্তিক এবং সমুদ্রভিত্তিক উভয় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে, কেন এত দ্রুত সক্রিয় হলো যুক্তরাষ্ট্র?
এর উত্তর লুকিয়ে আছে ওয়াশিংটনের দীর্ঘদিনের নিরাপত্তা নীতিতে। যুক্তরাষ্ট্র বহুবার বলেছে, মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম প্রধান অঙ্গীকার হল ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। ফলে ইসরায়েলের দিকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা আসলে মার্কিন বাহিনীও প্রতিরক্ষা অভিযানে যুক্ত হতে পারে। সাম্প্রতিক ঘটনাটি সেই বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এসেছে। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, এই হামলায় ইরান প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সময়ে ইয়েমেনের হুথি বাহিনীও ইসরায়েলের দিকে আরও ২টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। অর্থাৎ ইসরায়েলকে একাধিক দিক থেকে চাপের মুখে পড়তে হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ২ বছরে অন্তত তৃতীয়বারের মতো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সরাসরি অংশ নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ২০২৪ সালের এপ্রিলের ঘটনাটি এখনও অনেকের মনে আছে। তখন ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক হামলা চালায়। সেই সময় শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে মার্কিন যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তীতেও একই ধরনের হামলার সময় পূর্ব ভূমধ্য সাগরে অবস্থানরত মার্কিন ডেস্ট্রয়ার ও অন্যান্য সামরিক প্ল্যাটফর্ম ব্যবহার করে ইসরায়েলকে সহায়তা দেওয়া হয়েছিল। অর্থাৎ বর্তমান অভিযান একটি দীর্ঘ ধারাবাহিকতার অংশ। অবশেষে কি যুদ্ধের ময়দানে পারমাণবিক বোমা ব্যবহার করতেই যাচ্ছে রাশিয়া? কিন্তু কোন দেশের বিরুদ্ধে এই মারণাস্ত্র ব্যবহার করতে পারে মস্কো? যদিও এরই মাঝে ইউক্রেনের বিরুদ্ধে নিজেদের সামরিক বহরের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ওরেশনিক ব্যবহার করেছে রাশিয়া, যা পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করতে সক্ষম বলে দাবি সমরবিদদের। এদিকে রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র বেলারুশের সীমান্তের কাছেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাহিনী উস্কানিমূলক সামরিক মহড়া চালাচ্ছে বলে অভিযোগ মস্কো ও মিনস্কের। তবে কি ন্যাটোর বিরুদ্ধেই এবার যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়াতে চলেছে রাশিয়া? প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে বৈশ্বিক পরিস্থিতি ঠিক কোন দিকে গড়াতে পারে? ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের স্বার্থ হাসিল করতে মরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবশ্য এক্ষেত্রে বেশ পিছিয়ে আছে কিয়েভ। কারণটা বেশ পরিষ্কার। এতদিন ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র দেশটিকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করেছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার পর ইউক্রেনকে সাহায্য করতে এগিয়ে আসেননি, যার ফলে যুদ্ধের ময়দানে রাশিয়ার বিরুদ্ধে এখন কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেন। এদিকে সম্প্রতি হঠাৎ করেই বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠিয়ে পশ্চিমা বিশ্বে উত্তাপ ছড়িয়েছে রাশিয়া। সেই সাথে পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিজেদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দেখিয়ে বিশ্বকে নতুন বার্তা দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি। জানা গেছে, রাশিয়ার পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিশেষ একটি সামরিক মহড়ায় সম্প্রতি প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, যেখানে শত শত রুশ ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন অংশ নেয়। এবার নিজেদের ভূখণ্ডকে শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন বলেছেন, রাশিয়া ও বেলারুশের সশস্ত্র বাহিনী পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি করেই চলেছে। ইউনিয়ন স্টেটের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পারমাণবিক অস্ত্র সহ সব উপায় ব্যবহার করতে সর্বদা প্রস্তুত। এ সময় তিনি বেলারুশের সীমান্তবর্তী অঞ্চলে ন্যাটোর উস্কানিমূলক সামরিক মহড়াকে ঘিরে অভিযোগ তুলেছেন। ৯ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। তবে কি পশ্চিমাদের বিরুদ্ধেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেবেন পুতিন? পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড মজুদের দিক থেকে বিশ্বে শীর্ষ অবস্থান ধরে রেখেছে রাশিয়া। দেশটির কাছে বর্তমানে প্রায় ৫,৫০০ পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের। শুধু তাই নয়, নিজেদের কৌশলগত পারমাণবিক অস্ত্রের বহর বাড়াতেও বেশ মনোযোগী প্রেসিডেন্ট পুতিন। সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে তৃতীয়বারের মতো পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডবাহী ওরেশনিক মিসাইল ব্যবহার করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্টের দাবি, ওরেশনিক মিসাইলকে প্রতিহত করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম কোনো দেশের কাছেই নেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
অন্যদিকে বেলারুশকেও সম্প্রতি বহু সু-25 মডেলের যুদ্ধবিমান, স্কান্দার মডেলের ব্যালিস্টিক মিসাইল এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র দিয়েছে রাশিয়া, যা ইউক্রেন সীমান্তের 200 কিলোমিটারের মাঝে বেলারুশের একটি বিশেষ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মোতায়েন আছে। এ সম্পর্কে জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্রখিন বলেছেন, কোনো কারণ ছাড়াই মিত্র দেশটির কাছে এমন সমরাস্ত্র পাঠাচ্ছে রাশিয়া। সম্ভবত বড় কিছু একটা ঘটতে যাচ্ছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলবে। এতে পারমাণবিক অস্ত্র জড়িত রয়েছে। লেবানন ইস্যুতে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের উপর সরাসরি হামলা চালিয়ে বসেছে ইরান। ইসরায়েলকে আর কোনো সুযোগই দিবে না দেশটি। এবার ইসরায়েলের উদ্দেশ্যে দেশটির প্রতিরোধ অক্ষের বিষয়ে কড়া হুঁশিয়ারি জানালো ইরান। তবে কি ইসরায়েলের এবার শেষ দেখেই ছাড়বে ইরান? বিভিন্ন প্রান্তে অবস্থিত ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষের বিষয়ে ইসরায়েলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন শীর্ষ কর্মকর্তা। ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল এর প্রধান আমলি লারিজানি বলেছেন, লেবাননকে রক্ষার্থে ইসরায়েলের উপর ইরানের হামলা কেবল একটি সামরিক জবাব নয়, বরং এটি একটি কৌশলগত মতবাদের আনুষ্ঠানিক ঘোষণা। প্রশ্ন হল, এই কৌশলগত মতবাদ দ্বারা লারিজানি আসলে কি বুঝিয়েছেন? আমলি লারিজানি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই হামলা একটি স্পষ্ট বার্তা। বিভিন্ন প্রান্তে থাকা দেশটির সমর্থিত প্রতিরোধ অক্ষের কোনো অংশ পুনরায় আক্রান্ত হলে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ। লারিজানির মতে এর পরিধি এতটা ব্যাপক হবে যে তা এ অঞ্চলের পুরো সমীকরণকেই বদলে দেবে। লারিজানি আরও বলেন, শুধু প্রতিরোধ অক্ষই নয়, ইরানের অভ্যন্তরে যে কোনো হামলারও প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর। এমনকি ইসরায়েলকে সমর্থনকারী সকল পক্ষও এর অন্তর্ভুক্ত হতে পারে বলেও সতর্ক করে দেন তিনি। অনেক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলে হামলা চালিয়ে ইরান তার প্রতিরক্ষা নীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি এমন এক অধ্যায় যেখানে আঞ্চলিক শক্তি রক্ষা করা হবে হুমকির আশঙ্কায় নয়, বরং সক্রিয় উদ্যোগ এবং আক্রমণাত্মক শক্তির মাধ্যমে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীও বলেছে, ইসরায়েলের উপর ইরানের এই হামলা একটি জবাব, যা থেকে জায়নবাদী শাসন ব্যবস্থা ও তার সমর্থকদের শিক্ষা নিতে হবে। এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, যদি ইসরায়েল পুনরায় আগ্রাসনের পথে হাঁটে, তবে আরও বেশি শক্তিতে এবং কঠোরতার সাথে এর জবাব দেওয়া হবে। লেবানন ইস্যুতে ইসরায়েলকে আগেভাগেই রেডলাইন জানিয়ে দেয় ইরান। ইরান ইসরায়েলকে জানায়, যদি লেবাননের রাজধানী বৈরুতে আগ্রাসনের পথে এগোয় ইসরায়েল, তবে দেশটিকে সামরিকভাবেই জবাব দেয়া হবে। এর আগে থেকেই দক্ষিণ লেবাননে সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছিল ইসরায়েল, কিন্তু সব সীমা অতিক্রম করে লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালালে ইসরায়েলে হামলা চালিয়েই এর জবাব দেয় ইরান। ইসরায়েলে সরাসরি হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণকেই বদলে দিয়েছে ইরান। এর আগে দেখা যেত মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি আধিপত্যবাদী শক্তিরাই প্রথমে আগ্রাসন চালাতো আর আধিপত্য বিরোধী পক্ষ এর প্রতিরোধ করত। কিন্তু এবার প্রথমবারের মতো ইরান সরাসরি মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্যবাদকে চ্যালেঞ্জ জানালো। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ তৈরি করেছে ইরান। মধ্যপ্রাচ্যে কি শেষ হতে চলেছে মার্কিন সামরিক ঘাঁটির দীর্ঘ আধিপত্য? যে ঘাঁটিগুলোকে একসময় যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক মনে করা হতো, সেগুলোই এখন পরিণত হয়েছে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণ। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রের হিসাব বদলায়নি, বদলে দিয়েছে মার্কিন সামরিক নিরাপত্তার ভিত্তিও। বহু বছর ধরে পারস্য উপসাগর জুড়ে গড়ে তোলা বিশাল মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে এখন খোদ ওয়াশিংটনের ভেতরেই প্রশ্ন উঠছে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নিতে হবে, কিন্তু মজার বিষয় হলো এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ইরানের দাবি পূরণ না হলেও যুক্তরাষ্ট্র নিজেই হয়তো কিছু ঘাঁটি ছোট করতে বা সরিয়ে নিতে বাধ্য হতে পারে।
এই পরিবর্তনের একটি বড় উদাহরণ হল সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অবস্থিত LSA জেনকিন্স ঘাঁটি। কয়েক বছর আগে তৈরি হওয়া এই ঘাঁটিটির গুরুত্ব সাম্প্রতিক সংঘাতের সময় হঠাৎ করেই বেড়ে যায়, কারণ ইরানের মূল ভূখণ্ডের কাছাকাছি থাকা মার্কিন ঘাঁটিগুলো বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে পড়ছিল। বিশ্লেষকদের মতে নতুন বাস্তবতায় যুদ্ধ পরিচালনার জন্য এখন দূরবর্তী কিন্তু নিরাপদ অবস্থান বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর সেই কারণেই ইরানের সীমান্তের কাছাকাছি বড় ঘাঁটির বদলে যুক্তরাষ্ট্রের কাছেও অপেক্ষাকৃত দূরের ছোট ঘাঁটির ধারণা গুরুত্ব পাচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে কুয়েতে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই দেশটিতে প্রায় 14,000 মার্কিন সেনা অবস্থান করছে, কিন্তু সাম্প্রতিক সংঘাতে কুয়েতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো হামলার মুখে পড়ে। মার্কিন বাহিনী দাবি করেছে তারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে স্যাটেলাইট চিত্রে ক্ষতিগ্রস্ত সামরিক অবকাঠামোর ছবি প্রকাশ পাওয়ার পর বিতর্ক আরও বেড়েছে। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, আধুনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধের যুগে বিশাল সামরিক ঘাঁটিগুলো আদৌ কতটা নিরাপদ? আরেকটি উদ্বেগের বিষয় হল যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। যুদ্ধের শুরুতেই দেখা যায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর দ্রুত কমে আসছে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিটি ঘাঁটি পূর্ণ সুরক্ষা দিতে গেলে বিপুল পরিমাণ প্রতিরক্ষা অস্ত্র প্রয়োজন হবে, যা দীর্ঘমেয়াদে ব্যয়বহুল এবং কঠিন। ফলে যুক্তরাষ্ট্রে কৌশল বদলাতে শুরু করেছে। বড় ও স্থায়ী ঘাঁটির পরিবর্তে এখন ছোট, ছড়িয়ে থাকা এবং দ্রুত স্থানান্তরযোগ্য ঘাঁটির ধারণা গুরুত্ব পাচ্ছে। এমন ঘাঁটি শত্রুর জন্য সহজ লক্ষ্যবস্তু হবে না এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত অভিযোজনও সম্ভব হবে। এদিকে ওমানের মডেলও নতুন করে আলোচনা এসেছে। সেখানে যুক্তরাষ্ট্রের কোনো বড় স্থায়ী ঘাঁটি নেই, বরং চুক্তির মাধ্যমে বন্দর ও আকাশপথ ব্যবহারের সুযোগ রয়েছে। সাম্প্রতিক সংঘাতে ওমান তুলনামূলকভাবে নিরাপদ থাকায় অনেকেই এই মডেলকে ভবিষ্যতের সম্ভাব্য পথ হিসেবে দেখছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে শুধু স্থল ঘাঁটি নয়, সমুদ্র পথ নিয়েও উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী উপস্থিতি মার্কিন নৌবাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে পারস্য উপসাগরের পরিবর্তে লোহিত সাগর হয়ে বিকল্প রুট ব্যবহারের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান সংকট একটি বড় সত্য সামনে এনেছে। অতীতে বিশাল সামরিক ঘাঁটি শক্তির প্রতীক ছিল, কিন্তু আজকের ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধের যুগে সেগুলো অনেক সময় দুর্বলতার কারণ হয়ে উঠতে পারে। তবে কি মধ্যপ্রাচ্যে সত্যিই শেষ হতে চলেছে মার্কিন মেগা বেস যুগ? যুক্তরাষ্ট্র কি ধীরে ধীরে অঞ্চলটিতে সামরিক উপস্থিতি হারাতে যাচ্ছে?